অষ্টম শ্রেণীর বিজ্ঞানের নবম অধ্যায়ের ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, রোধ, ওহমের সূত্র। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ বর্তনী। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ আসে কোথা থেকে? মেন লাইন থেকে। তো দেখো, মেন লাইন থেকে আমাদের বাড়িতে বিদ্যুৎ আসছে, আসার পরে আমাদের মেন সুইচ দিয়ে ঢুকতেছে, ঢোকার পরে বিভিন্ন রুমে ভাগ হয়ে যাচ্ছে। তো এই যে বিদ্যুৎ চলাচল করতেছে একটা পথ দিয়ে, একটা পরিবাহীর ভিতর দিয়ে, তো যে পরিবাহীর ভিতর দিয়ে যে বিদ্যুৎ চলতেছে এই পরিবাহীর অর্থাৎ এই পথকেই বলা হয় বর্তনী। তো সংজ্ঞাটা সেই কারণে এরকম যে বিদ্যুৎ যে পথ দিয়ে চলে অর্থাৎ তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলে। তড়িৎ চলাচল করে যে পথ দিয়ে, সেই পথ সাধারণত দুই রকম হয়, দুইভাবে তড়িৎ চলাচল করতে পারে, অর্থাৎ দুই ধরনের পথ আছে যে পথ দিয়ে তড়িৎ চলাচল করতে পারে। এটা হচ্ছে শ্রেণী সংযোগ পথ, মানে শ্রেণীভাবে যুক্ত করা, শ্রেণী মানে বোঝো পরপর যুক্ত করা, আর সমান্তরাল সংযোগ বর্তনী। তো বর্তনী দুই রকম, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। তাহলে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। যে পথ দিয়ে বিদ্যুৎ চলাচল করবে সেই পথটাই হচ্ছে বর্তনী। বর্তনী দুই রকম, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। তো আমরা যে যন্ত্রগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করে সেই যন্ত্রগুলো নিয়ে এই দুই প্রকার বর্তনী তৈরি করব। দেখি আমাদের সাধারণত কি থাকে, প্রথমে একটা বিদ্যুতের উৎস থাকে বা কোষ বা ব্যাটারি থাকে। ব্যাটারির সংকেত কি তোমরা জানো? আমি আগে সংকেতগুলো একটু শিখাই নিই। ব্যাটারি সাধারণত আগে ফার্স্টে কোষ শিখাই। কোষ হচ্ছে একটা ছোট একটা বড়, এই ছোট দাগকে বলা হয় নেগেটিভ আর বড় দাগকে বলা হয় পজিটিভ। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো একটা ছোট একটা বড় অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ নিলে কোষ হয়। আর ব্যাটারির সংকেত হচ্ছে এরকম কয়েকটা কোষ, যেখানে কয়েকটা কোষ একসাথে থাকবে, এরকম একসাথে থাকলেই সেই কোষ সমষ্টিকে বলা হয় ব্যাটারি। এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ, আরেকটা নেগেটিভ আরেকটা পজিটিভ, একটা নেগেটিভ আরেকটা পজিটিভ, এরকম আমি তিনটা নেগেটিভ দিলাম, তিনটা পজিটিভ দিলাম, তারপরে এরকম তার দিয়ে যুক্ত করে দিলাম, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। তাহলে দেখো এটা তিন কোষের ব্যাটারি, এই এক কোষ, দুই কোষ, তিন কোষের একটা ব্যাটারি আঁকানো হয়ে গেল। এটা হচ্ছে ব্যাটারির প্রতীক। এরপরে আমাদের শিখতে হবে সুইচ। সুইচ আসলে অনেকভাবেই প্রকাশ করা যায়। আমরা ক্লাস 8-এ সুইচ শিখবো হচ্ছে এরকম তার, এরকম, এটা সুইচ। অথবা সুইচের আরেকটা প্রকাশের পদ্ধতি আছে, সেটা হচ্ছে এরকম। এই দুইভাবে যে কোনো ভাবে সুইচ প্রকাশ করা যায়। এখন দেখো এটা হচ্ছে একমুখী সুইচ। একমুখী হচ্ছে জাস্ট অফ অন করা যাবে। কিছু কিছু সুইচ দেখো যে মাঝামাঝি থাকলে অফ, আরেক পাশে দিয়ে দিলে কোনো একটা কিছু চলবে এবং অন্য পাশে দিলে আরেকটা চলবে, মাঝামাঝি থাকলে অফ। এরকম লাইটে দেখা যায় যে এক পাশে দিয়ে দিলে কয়েকটা জ্বলবে, মাঝখানে থাকলে অফ, আরেক পাশে দিলে অনেকগুলো লাইট একসাথে জ্বলবে। এরকম লাইটে কিন্তু সুইচ থাকে। ওই সুইচগুলোকে বলা হয় দ্বিমুখী সুইচ। এটা হচ্ছে একমুখী সুইচ। দ্বিমুখী সুইচটা অনেকটা এরকম যে এ একটা মুখ, মাঝখানে হচ্ছে টার্মিনাল যেটাতে অফ থাকে। এরপরে আমাদের শিখতে হবে রোধ, রেজিস্ট্যান্স। এরকম তার, যে তারটা এরকম আঁকাবাঁকা তার। লাইট বা বাল্ব, লাইট অনেকটা এইভাবে প্রকাশ করে। লাইটের আরেকটা প্রকাশের পদ্ধতি আছে, সেটা হচ্ছে এরকম দিয়ে এরকম ক্রস চিহ্ন, এটা হচ্ছে লাইট। এরপরে আমাদের শিখতে হবে ফিউজ। আমরা ফিউজ একটু পরে পড়বো। ফিউজের চিত্র হচ্ছে এরকম তার, এই তারের মাঝখানে এরকম। এই চিত্রগুলো তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু অবজেক্টিভে আসবে, চিত্র দিয়ে বলবে এটা কিসের চিত্র। এরপরে শিখতে হবে অ্যামিটার। তোমাদের বইয়ের জন্য অ্যামিটার আছে। অ্যামিটার খুব সহজ, এরকম মাঝখানে এ, হ্যাঁ এ মানে অ্যামিটার। ভোল্টমিটার মাঝখানে ভি, গ্যালভানোমিটার মাঝখানে জি। এরকম এই তড়িৎ প্রতীকগুলো তোমাদের জানতে হবে একটা বর্তনী আঁকানোর জন্য। এই প্রতীকগুলো আবার একটু দেখে নাও। কোষের চিত্র এটা, ব্যাটারির চিত্র এরকম, সুইচ এরকম অথবা এরকম, এটা হচ্ছে দ্বিমুখী সুইচ, এটা একমুখী সুইচ। রোধের চিত্র এটা, লাইট বা বাল্বের চিত্র হচ্ছে এটা অথবা এইটা। ফিউজের চিত্র হচ্ছে এটা, অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার।
তোমাদের ক্লাস 8-এর জন্য এইগুলোই এনাফ, এইগুলো একটু ভালো করে শেখো। তো চলো আমরা আমাদের মেন টপিকসে ফিরে যাই, শ্রেণী সংযোগ বর্তনী আর সমান্তরাল সংযোগ বর্তনী সম্পর্কে একটু বিস্তারিত শিখি। দেখো আমি কয়েকটা যন্ত্র তোমাদের কিন্তু আগেই দেখাইছি, সেই যন্ত্রগুলো একটু নিই। ফার্স্টে আমি একটা ব্যাটারি নিই, একটা ব্যাটারি নিলাম। সাধারণত প্রত্যেকটা যন্ত্রের দুটো প্রান্ত থাকে, এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। একটা ব্যাটারি নিলাম, সঙ্গতি কারণে এই ব্যাটারির সাথে সুইচ থাকে, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। এরপরে একটা রোধ নিলাম, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। আমি এগুলো কেন নিচ্ছি, আমরা এই যন্ত্রগুলো দিয়ে এই যে দুই ধরনের যে বর্তনী আছে, এই দুই ধরনের বর্তনী তৈরি করবো, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। এরপরে আমি রেফ্রিজারেটর নিতে পারি অথবা টিভি নিতে পারি, একটা টিভি নিলাম, একটা লাইট নিলাম, বাল্ব। তো এই যন্ত্রগুলো দিয়ে আমি দুটো বর্তনী তৈরি করবো, হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। তো দেখো এই সবগুলো প্রথম প্রান্ত, এই সবগুলো দ্বিতীয় প্রান্ত। আমাদের যেমন দুটো হাত, আমাদের এটা হচ্ছে প্রথম হাত, বাম হাত ধরো, ডান হাতটা ধরো প্রথম হাত আর বাম হাতটা হচ্ছে দ্বিতীয় হাত। এরকম এইগুলোর সবগুলো, এই প্রান্তটা হচ্ছে ডান হাত, এই প্রান্তটা হচ্ছে বাম হাত। তো আমি যদি সবগুলো ডান হাত একসাথে রাখি, সবগুলো ডান হাত একসাথে রাখি, অর্থাৎ সবগুলো ডান হাত আমি একসাথে রাখলাম, একসাথে তার দিয়ে যুক্ত করে দিলাম, আর সবগুলো বাম হাত একসাথে তার দিয়ে যুক্ত করে দিলাম, এরকম। অর্থাৎ ধরো 10 জন মানুষ আছে, সবগুলো ডান হাত একসাথে রাখলাম এক জায়গায় এক বিন্দুতে, আর সবগুলো বাম হাত একসাথে আলাদাভাবে এক বিন্দুতে রাখলাম। তাহলে যে বর্তনীটা তৈরি করলাম সেই বর্তনীটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। অর্থাৎ যে বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলোর সবগুলোর প্রথম প্রান্ত এক বিন্দুতে একসাথে এবং দ্বিতীয় প্রান্তগুলো আলাদাভাবে এক বিন্দুতে একসাথে রেখে বর্তনী তৈরি করা হয়, তাকে সমান্তরাল সংযোগ বর্তনী বলে। যে বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলোর সবগুলোর প্রথম প্রান্ত এক বিন্দুতে একসাথে এবং দ্বিতীয় প্রান্তগুলো আলাদাভাবে এক বিন্দুতে একসাথে রেখে বর্তনী তৈরি করা হয় বা সংযুক্ত করে বর্তনী তৈরি করা হয়, সেই বর্তনীকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। আর শ্রেণী সংযোগ বর্তনী হচ্ছে, আমি কিন্তু বলছিলাম যে সবগুলো ডান হাত একসাথে, সবগুলোর বাম হাত আলাদাভাবে একসাথে রাখলে সমান্তরাল সংযোগ বর্তনী হবে। কিন্তু এরকম যদি হয়, দেখো অনেক সময় মানব বন্ধন করে, মানব বন্ধনে কি করে, যে এই যে ডান হাত এরকম দাঁড়ায়, এর ডান হাত, আমার ডান হাত বাম হাত, আমার বাম হাত দিয়ে পরের জনের কিন্তু ডান হাত আমি ধরি, আবার তারপরের জনের বাম হাত দিয়ে তারপরের জনের ডান হাত ধরে, এরকম পরপর মালার মতো সাজায় যদি যন্ত্রগুলো মালার মতো সাজায় যদি এরকম বর্তনী তৈরি করা হয়, তাহলে সেই বর্তনীকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী। অর্থাৎ পরপর যুক্ত করে, সংজ্ঞাটা এরকম যে বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলোর প্রথমটির দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, এই যে আমি প্রথমটা আমার বাম হাতের সাথে পরের জনের ডান হাত, আমার দ্বিতীয় প্রান্তের সাথে পরের জনের প্রথম প্রান্ত, দ্বিতীয় জনের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় জনের প্রথম প্রান্ত। অর্থাৎ সংখ্যাটা আবার একটু ভালো করে বলি, যে বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলোর প্রথমটির দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত, তৃতীয়টির দ্বিতীয় প্রান্তের সাথে চতুর্থটির প্রথম প্রান্ত, এরকম যুক্ত করে যে বর্তনী তৈরি করা হয়, সেই বর্তনীকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী। এই যন্ত্রগুলো দিয়ে যদি আমি শ্রেণী সংযোগ বর্তনী তৈরি করি, দেখো তাহলে এরকম তৈরি করা যায়। প্রথমে আমি ব্যাটারি নিলাম, তারপরে একটা সুইচ দিলাম এখানে, তারপরে একটা লাইট দিলাম এখানে, তারপরে এখানে একটা রোধ দিলাম, রোধক আগে যুক্ত করতে হয়, তারপরে একটা লাইট দিলাম, তারপরে এখানে একটা টিভিটা দিলাম, তারপরে এরকম তো করে দিলাম। এই যে ব্যাটারির এইখানে, এটা ধরো ব্যাটারির, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। দেখো ব্যাটারির দ্বিতীয় প্রান্তের সাথে এটা হচ্ছে সুইচের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে, সুইচের দ্বিতীয় প্রান্ত ধরো এখানে গিয়ে শেষ হয়েছে। তো সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে দেখো এই যে রোধকের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে, রোধকের দ্বিতীয় প্রান্তের সাথে লাইটের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে, এরকম পর যুক্ত করে দেখো বর্তনী তৈরি করা হয়েছে। এই বর্তনী হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, এটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। দেখো এই সব প্রান্তগুলো একসাথে যুক্ত করেছি আর দ্বিতীয় প্রান্তগুলো একসাথে যুক্ত করছি। এখন কোনো বর্তনীর বা কোনো বৈদ্যুতিক যন্ত্রের দেখো প্রথম প্রান্ত বেশি বড় নাও হতে পারে,
তখন ঝামেলা। তো সেই কারণে এরকমও যুক্ত করা যায়, এরকম একসাথে যুক্ত না করে একটা তার দিয়ে সবগুলোকে একসাথে এরকম যুক্ত করে দিলাম একটা তার দিয়ে, তাহলে সবগুলো একসাথে কিন্তু যুক্ত হয়ে গেল। আবার এরকম যুক্ত না করে ওইটাও হয়, আগে যেটা শিখেছি ওইটাও হয়, তবে দেখতে সুন্দর লাগে এরকম যুক্ত করলে। এটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী, হলো এটা শ্রেণী সংযোগ বর্তনী। সংজ্ঞা দুটো মুখস্থ করবা। এখন দেখো একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে বাসা বাড়িতে কোন সংযোগ বর্তনী বেশি সুবিধাজনক। শ্রেণী সংযোগ বর্তনীতে কি হয় দেখো, আমি এখানকার এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম, এখানকার তারটা কেটে দিলাম। তো তারটা কেটে দেওয়ার ফলে এদিক দিয়ে বিদ্যুৎ গেল, যাওয়ার পরে এদিক থেকে বিদ্যুৎ যাবে? বিদ্যুৎ যাবে না, কারণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সংযোগ। তাহলে দেখো এটা চলবে না, কারণ বিদ্যুৎ দিতে পারছে না। এখানে উল্লেখ্য যে তোমাদের মনে হতে পারে এইগুলো চলতে পারে কেন, এদিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, আসলে কি চলে এইগুলো? মনে রাখবা যে কোন একটা বর্তনী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই বর্তনীর কোনো যন্ত্রই চলবে না। অর্থাৎ তোমরা যে ওই যে একটা কালো তার একটা হচ্ছে লাল তার দেখো, একদিক দিয়ে বিদ্যুৎ এসে আর একদিক দিয়ে চলে যায়। তো একদিক দিয়ে বিদ্যুৎ আসলো, আসার পর আর একদিক দিয়ে যদি না যেতে পারে তাহলে ফ্যান চলবে না বা লাইট চলবে না। তো সেই কারণে পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে হবে, অর্থাৎ বিদ্যুৎ যে এসে চলে যেতে হবে। তোমার শরীরে বিদ্যুৎ আসলে পারে তোমার কোনো কিছুই হবে না, শক লাগবে না। যারা ওই বেশি উপরে উঠে কাজ করে তারা হচ্ছে কারেন্ট ধরে, তাদের হাতে টেস্টার লাগালে টেস্টার জ্বলে, কিন্তু তাদের তো শক লাগে না। কেন? কারণ তাদের বর্তনী সম্পূর্ণ না। তারা যদি মাটিতে নেমে বিদ্যুৎ স্পর্শ করে তাহলে কিন্তু তারা মারা পড়বে। কেন? কারণ তাদের শরীরের ভিতরে বিদ্যুৎ ঢোকার পরে মাটিতে চলে যাওয়ার পথ পাবে। অর্থাৎ বিদ্যুৎ না যাইতে পারলে আগের গুলোও চলবে না, পরের গুলোও চলবে না। তো শ্রেণী সংযোগ বর্তনী অসুবিধা কি, একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায় পুরো যত যন্ত্র আছে সবগুলো যন্ত্রই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বাসা বাড়িতে কোনো একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, তাহলে পুরো বাসা বাড়ির সংযোগই বিচ্ছিন্ন হয়ে যাবে, অসুবিধা না? আসলে কি তাই হয়? বাসা বাড়িতে একটা ফ্যান নষ্ট হলে অন্য রুমে চলে না বিদ্যুৎ। তাহলে বাসা বাড়িতে কোন সংযোগ বর্তনী ব্যবহার করা হয়? সমান্তরাল সংযোগ বর্তনী। এখান থেকে তুমি এই সংযোগটা বিচ্ছিন্ন করে দাও, কোনো ঝামেলা আছে? এটা বিচ্ছিন্ন করে দিলে বিদ্যুৎ এই দিক দিয়ে গিয়ে টিভি চালাবে, লাইট চালাবে, এটা বিচ্ছিন্ন করে দাও, তাহলে এইগুলো চলবে। একটা নষ্ট হলে অন্যগুলো চলবে। তবে সাবধান, ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করো না, বিদ্যুতের উৎসটা তো থাকতেই হবে। আরো একটা অসুবিধা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনীতে ওই প্রথমে ব্যাটারির প্রথমে যে যন্ত্রগুলো থাকে, যেমন এখানে যদি আমি 3টা লাইট লাগাইলাম, এখানে লাগাইলে এই ব্যাটারি দিয়ে এদিক দিয়ে বিদ্যুৎ আসার পরে এই লাইটটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। কেন? বেশি বিদ্যুৎ পাবে, এ ভোল্টেজ কমায় দেবে, তারপরে এ অতটা উজ্জ্বলভাবে জ্বলবে না, আর এ আরো কম উজ্জ্বলভাবে জ্বলবে। তো আমাদেরকে এটা কাম্য যে প্রথমে যে থাকবে সে বেশি পাবে, আমাদের কাম্য হচ্ছে সবগুলোই সঠিকভাবে চলবে। তো সাধারণত সবগুলো সঠিকভাবে চলতে হলে এখানে সমান্তরাল সংযোগ বর্তনী লাগবে। সমান্তরাল সংযোগ বর্তনীতে প্রথমে ভাগই হয় সমানভাবে, সমান ভাগে ভাগ হয়ে ছড়ায় পড়ে। তো তাহলে এটাও একটা অসুবিধা শ্রেণী সংযোগ বর্তনীর। তো শ্রেণী সংযোগ বর্তনী ব্যবহার করা হয় কোথায়? আমাদের বাসা বাড়িতে তো সমান্তরাল সংযোগ বর্তনী ব্যবহার করা হয়। শ্রেণী সংযোগ বর্তনী ব্যবহার করা হয় ওই যে বিয়ে বাড়িতে লাইটিং করা হয়, লাইটিংয়ে একটার পর একটা লাইট থাকে, কিন্তু এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। তো বর্তনী সম্পর্কে আমার মনে হয় যে ভালো একটা ধারণা পাইছো, তোমরা একটু বাসায় ভালো করে পড়বা। আমরা পরবর্তী টপিকসে চলে যাই। এরপরে দেখো যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে অ্যামিটার আর ভোল্টমিটার। অ্যামিটার একটা বৈদ্যুতিক যন্ত্র, ভোল্টমিটার একটা বৈদ্যুতিক যন্ত্র। তো অ্যামিটার হচ্ছে এমন একটা বৈদ্যুতিক যন্ত্র যেটা দিয়ে কোনো একটা পরিবাহীর ভিতরে বিদ্যুৎ আছে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ আছে কিনা সেটা না জেনে যদি হাত দাও তাহলে তো শক লাগতে পারে। কোনো একটা পরিবাহীর ভিতরে বিদ্যুৎ আছে কিনা, অর্থাৎ বিদ্যুতের অস্তিত্ব নির্ণয় করা হয়, বিদ্যুৎ আছে কিনা এবং কত পরিমাণ বিদ্যুৎ আছে, কোনো একটা পরিবাহীর দিয়ে কতটুকু বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে সেটাও অ্যামিটার দিয়ে পরিমাপ করা হয়। তো সেই কারণে সংজ্ঞাটা এরকম যে যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয় সেই যন্ত্রকে বলা হয় অ্যামিটার। অর্থাৎ কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা অ্যাম্পিয়ার এককে পরিমাপ করব যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্রকে বলা হয় অ্যামিটার। আর ভোল্টমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্ট এককে পরিমাপ করা হয়। অর্থাৎ একটা হচ্ছে বিভব পার্থক্য পরিমাপের যন্ত্র, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র। তো এখান থেকে প্রশ্ন আসে যে অ্যামিটার বর্তনীতে কিভাবে যুক্ত করতে হয়। অ্যামিটার বর্তনীতে শ্রেণীতে যুক্ত করতে হয়, আর ভোল্টমিটার বর্তনীতে সমান্তরালে যুক্ত করতে হয়। কেন করতে হয় যদি প্রশ্ন করে তাহলে কি উত্তর দিবা?
অ্যামিটার কেন বর্তনীতে শ্রেণী সংযোগে যুক্ত করতে হয় আর ভোল্টমিটার কেন বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয় ব্যাখ্যা করো, প্রশ্ন আসতে পারে। দেখো অ্যামিটার কোন একটা বর্তনীতে কেন শ্রেণী সংযোগে যুক্ত করতে হয় সেটা একটু বলি। একটা বর্তনী ফার্স্টে আঁকায়, দেখো এই একটা বর্তনী। তো এই বর্তনীতে যদি আমি অ্যামিটার শ্রেণী সংযোগে যুক্ত না করে সমান্তরালে যুক্ত করি তাহলে কি অসুবিধা হবে। দেখো এখানে একটা অ্যামিটার লাগাই দিলাম। তো অ্যামিটার লাগাই দিলে অ্যামিটার কি করে সেটা কিন্তু জানতে হবে। অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করে, কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা অ্যাম্পিয়ার এককে পরিমাপ করে। তো এই দিক দিয়ে যখন বিদ্যুৎ যাবে, গিয়ে এই দিক দিয়ে এর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ যাবে তখনই অ্যামিটার বলতে পারবে যে এতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো এই দিক দিয়ে বিদ্যুৎ গিয়ে তো দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে, এই দিক দিয়ে কিছু পরিমাণ যেতে পারে, এই দিক দিয়ে কিছু পরিমাণ যেতে পারে। যদি 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসে, এই দিক দিয়ে ধরো 6 অ্যাম্পিয়ার চলে গেল, এই দিক দিয়ে 4 অ্যাম্পিয়ার, তাহলে বলো তো অ্যামিটার কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেখাবে? অ্যামিটার অবশ্যই 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেখাবে, যে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এই পরিবাহী বিদ্যুৎ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু আসলে কি তাই? এই পরিবাহী বিদ্যুৎ দিয়ে তো 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো 10 অ্যাম্পিয়ারই এই পার্টটা পাইতে হলে কি করতে হবে? এটা শ্রেণীতে যুক্ত করতে হবে। এই জায়গায় যদি অ্যামিটারটা যুক্ত করে দাও তাহলে বিদ্যুতের যাওয়ার কোনো পথ নাই, এর ভিতর দিয়ে সম্পূর্ণ বিদ্যুৎকে যেতে হবে। সে কারণে অ্যামিটার বর্তনীতে শ্রেণীতে যুক্ত করতে হয় সম্পূর্ণ বিদ্যুতের পরিমাণটা পাওয়ার জন্য। এরপরে দেখো ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করতে হয় কেন সেটা একটু বলি। ভোল্টমিটার শ্রেণীতে যুক্ত করলে কি অসুবিধা হয় সেটা একটু বলি, তারপরে সমান্তরালে যুক্ত করতে কেন হবে সেটা বলি। এখানে ধরো একটা ভোল্টমিটার লাগাই দিলাম। ভোল্টমিটার কি করে? কোন একটা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করে। তো বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি? এই বর্তনীর ধরো দুই প্রান্ত হচ্ছে এই যে এই প্রান্ত আর এই প্রান্ত, অর্থাৎ এই প্রান্ত মানে এই প্রান্ত আর এই প্রান্ত মানে এই প্রান্ত। তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে ভোল্টমিটার লাগবে। তো দেখো এই দিক দিয়ে যে বিদ্যুৎ গেল, গিয়ে এই যে লাইটটা কিছু ভোল্টেজ খেয়ে ফেলবে, তারপরে এই ভোল্টমিটার দিয়ে বিদ্যুৎ যাবে, তারপরে এই লাইটটা কিছু বিদ্যুৎ খাবে, এই টেলিভিশনটা কিছু বিদ্যুৎ খাবে। তো এই ভোল্টমিটার কি করবে? এই লাইটটা বিদ্যুৎ খেয়ে কতটুকু বিদ্যুৎ থাকলো সেটা পরিমাপ করে দেখাবে। তারপরে যে এই দুটো লাইট যে বিদ্যুৎ খাইছে, তারপরে ভোল্টেজ যে কমে গেছে সেটা কি এটা দেখাইতে পারবে? কখনোই দেখাইতে পারবে না। সুতরাং এটা এখানে যুক্ত না করে যদি আমি সমান্তরালে যুক্ত করি, এখানে যুক্ত করে দিই ভোল্টমিটারটা, তাহলে কি করবে? ভোল্টমিটারে এটা প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, অর্থাৎ এই যন্ত্রটা এই লাইটটা কতটুকু বিদ্যুৎ খাইছে, এ কতটুকু বিদ্যুৎ খাইছে, এ কতটুকু বিদ্যুৎ খাইছে, খাওয়ার পরে কতটুকু বিদ্যুৎ আসে সেই পার্টটা দেবে এই প্রান্তটা, আর এই দিক দিয়ে কতটুকু বিদ্যুৎ ঢুকতেছে সেই পার্টটা দেবে এই প্রান্ত। এখন এই দুই পার্টের পার্থক্য থেকে সহজেই এই যন্ত্রের বিভব পার্থক্যটা নির্ণয় করা যাবে। এই কারণে ভোল্টমিটারটা সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয়। এরপরে লাস্ট টপিক, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ফিউজ। ফিউজ হচ্ছে এক ধরনের তার। আমরা বিভিন্ন ধরনের তার দেখি, রাস্তায় যে তারগুলো দেওয়া হয় সেগুলো অ্যালুমিনিয়ামের তার, আবার তামার তার আছে। তামার বিদ্যুৎ পরিবাহিত সব থেকে বেশি, সিস্টেম লস কম হয় তামার ব্যবহার করলে, অর্থাৎ বিদ্যুতের অপচয় কম হয়। তো তার বিভিন্ন রকম দেখা যায়, যে তামার, অ্যালুমিনিয়াম বা এরকম যারা পরিবাহী সবগুলো পদার্থ দিয়েই তার তৈরি করা যায়। তো ফিউজও এরকম একটা তার, যেটা এরকম নির্দিষ্ট তামা বা লোহায় এরকম মৌলিক পদার্থ দিয়ে তৈরি করে না, দুটো পদার্থ একসাথে করে তৈরি করে। একটা হচ্ছে টিন, আরেকটা হচ্ছে সীসা। তো এই টিন আর সীসার সংকর ধাতুর একটা তার, যে তারটা আমরা ব্যবহার করি বৈদ্যুতিক যন্ত্রে। সংকর ধাতু কাকে বলে সেটা কি জানো? সংকর ধাতু হচ্ছে যেই ধাতুর ভিতরে একাধিক ধাতুর মিশ্রণ থাকে সেই ধাতুকে বলা হয় সংকর ধাতু। লোহা কিন্তু শুধু লোহায় থাকে, তামার ভিতরে শুধু তামাই থাকে, কিন্তু ফিউজ একটা সংকর ধাতু। কেন? ফিউজের ভিতরে টিন আর সীসা দুটো পদার্থ থাকে, একাধিক পদার্থ গলিয়ে একসাথে করে যে নতুন একটা পদার্থ পাওয়া যায়, ঠান্ডা করলে যে নতুন একটা পদার্থ পাওয়া যাবে সেই পদার্থকে বলা হয় সংকর ধাতু। তো ফিউজ হচ্ছে একটা তার, টিন ও সীসার তৈরি সংকর ধাতুর এক প্রকার তার। সংজ্ঞাটা যদি আসে ফিউজ কি? ফিউজ হলো টিন ও সীসার সংকর ধাতুর এক ধরনের তার। এটি বর্তনীতে শ্রেণী সংযোগে ব্যবহার করা হয়, শ্রেণী সমবায়তে ব্যবহার করা হয়। দেখো তোমরা তোমাদের প্রত্যেকটা রুমে দেখো এক একটা বোর্ড আছে, সুইচ বোর্ড আছে যেটা। তো সুইচ বোর্ডের এক পাশে দেখবা ফিউজ আছে।
ফিউজ সাধারণত এই চীনামাটির বা প্লাস্টিকের একটা কাঠামোর সাথে যুক্ত করা হয়। ফিউজ থাকে কিন্তু ওই ফিউজটা মাঝে মাঝে পুড়ে যায়, ওই টান দিয়ে বের করে যেটা তার পুড়ে যায়। ওই ফিউজটা কেন ব্যবহার করা হয়? তোমার রুমে ধরো একটা ফ্যান আছে, একটা টেলিভিশন আছে, একটা লাইট আছে, তো তোমার রুমের জন্য যে বিদ্যুৎ লাগবে সেই বিদ্যুৎটার থেকে কম বা বেশি বিদ্যুৎ যদি আসে তাহলেই ফিউজটা ঝামেলা করে। বেশি বিদ্যুৎ আসলে কি হয়? বেশি বিদ্যুৎ আসলে বৈদ্যুতিক যন্ত্রগুলো নষ্ট হয়ে যায়। বেশি বিদ্যুৎ যার দরকার তার থেকে যদি বেশি বিদ্যুৎ আসে তাহলে বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হয়ে যায়। বেশি বিদ্যুৎ মাঝে মাঝে চলে আসে, সুতরাং বেশি বিদ্যুৎ যেন না আসতে পারে। বেশি বিদ্যুৎ যখনই আসবে শ্রেণী সংযোগে যুক্ত করলে ওই ফিউজের ভিতর দিয়ে বিদ্যুৎটারে আসতে হবে। যখন ফিউজের ভিতর দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ আসবে তখন ফিউজটা গলে যাবে, কারণ ফিউজের গলনাঙ্ক অনেক কম। ফিউজ গলে গেলে ফলে এই যে যন্ত্র পর্যন্ত বিদ্যুৎ আসতে পারলো না, ফলে যন্ত্রগুলো ভালো থাকলো। আবার যদি অল্প পরিমাণ বিদ্যুৎ আসে তখন কি হবে? তখন এই যন্ত্রগুলো টানতেছে বেশি বিদ্যুৎ কিন্তু আসতেছে অল্প বিদ্যুৎ, তখনও ফিউজ নষ্ট হয়ে পুড়ে যাবে। তো বৈদ্যুতিক যন্ত্রগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সাধারণত ফিউজ ব্যবহার করা হয়। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, 5 অ্যাম্পিয়ার ফিউজের অর্থ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমাদের এই যে ফ্যান বা লাইটের জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগে, তারপরে যদি রেফ্রিজারেটর বা বৈদ্যুতিক আয়রন মেশিন এগুলোর জন্য একটু বেশি 10 অ্যাম্পিয়ার ফিউজের দরকার হয়। আমাদের মেন সুইচ সাধারণত 30 বা 60 অ্যাম্পিয়ার ফিউজের সাধারণত থাকে। প্রশ্ন হচ্ছে 5 অ্যাম্পিয়ার ফিউজের অর্থ কি? 5 অ্যাম্পিয়ার ফিউজ মানে হচ্ছে ওই ফিউজের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি বিদ্যুৎ আসলে ফিউজটা নষ্ট হয়ে যাবে এবং বৈদ্যুতিক যন্ত্রগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। 10 অ্যাম্পিয়ার ফিউজের অর্থ কি? ওর ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ারের থেকে বেশি বিদ্যুৎ আসলে ওই ফিউজটা নষ্ট হয়ে যাবে, ফলে বৈদ্যুতিক যন্ত্রগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। ফিউজকে অনেক সময় ওই যে বাড়ির পাহারাদার সাথে তুলনা করা যায়, যে বাড়ির পাহারাদার কি করে, শত্রু যদি বাড়ির ভিতর ঢুকতে যায় তাহলে কি করে, সেই শত্রুর সাথে মারামারি করে। পাহারাদারটা মারাও যেতে পারে কিন্তু তোমাদেরকে, তোমাদের বাড়ির লোকজনকে শত্রুর হাত থেকে রক্ষা করলো। তো লাস্টে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বিদ্যুতের কার্যকর ব্যবহার আর অপচয় রোধের সচেতনতা। তোমরা সাধারণত দিনের বেলা অনেক সময় লাইট জ্বালায় রাখো বাসা বাড়িতে, এটা করবা না। জানালা খুলে সূর্যের আলোটা ব্যবহার করবা। আবার বাইরে যাচ্ছ, ফ্যানটা অফ করতেছো না, লাইটটা অফ করতেছো না, তারপরে অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ খরচ করতেছো। তোমরা জানো অবশ্যই যে আমাদের বিদ্যুৎ, এক ইউনিট বিদ্যুৎ 3 টাকা বা 4 টাকা করে আমাদেরকে সরকার দিচ্ছে, কিন্তু সরকারকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় প্রায় 20 টাকা। তো এই যে এই টাকাগুলো সরকার ভর্তুকি দেয়, সুতরাং আমাদেরও একটা দায়িত্ববোধ আছে যে আমরা বিদ্যুৎটা অপচয় কম করব, যাতে আমাদের দেশে এই মূল্যবান সম্পদ যেন অপচয় কম হয়। তো এই অধ্যায়টা এই পর্যন্তই। এই অধ্যায়ে কিছু সূত্র আছে, সূত্রগুলো লাস্টে একটু জাস্ট বলি। ফার্স্টে আমরা শিখেছিলাম কিন্তু তড়িৎ প্রবাহের সূত্র, I সমান Q/T। এই সূত্র আমরা ফার্স্টে পাইছিলাম। 2 নম্বর সূত্র বিভব পার্থক্যের সূত্র, V সমান W/Q। এই সূত্রটা আমরা পাইছিলাম। 3 নম্বর সূত্র পাইছিলাম যে ওহমের সূত্র, I সমান V/R। এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এই অধ্যায়ের জন্য। এই সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো নিয়ে আমি আরো একটা ভিডিও তৈরি করব। আশা করি তোমরা সেই ভিডিওটাও দেখবা, আমাকে সাপোর্ট করবা যেন আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।